আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া এমপিরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দল একমত। অন্যদিকে জাতীয় স্থানীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জামায়াত ও এনসিপি একমত হলেও আপত্তি বিএনপির। ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনায় উঠে আসে এমন মতামত। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয় ছিল সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষের নারী আসন, সংসদীয় স্থায়ী কমিটি, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ও কার্যপরিধির বিষয় নিয়ে। এতে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সভাপতি, জাতীয় গণতান্ত্রিক পার্টি। সবার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, আলোচনার মাধ্যমে ঐকমত্যের বিষয়গুলো নিয়ে তৈরি হবে জুলাই সনদ। এইগুলির বিষয়ে এক জায়গায় আসতে হবে, সেটা গ্রহণ করি না গ্রহণ করি, যে কোনো একটা এক জায়গায় আসতে হবে। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। এ বিষয়ে বিএনপি একমত থাকলেও জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করা দরকার বলে জানায় দলটি। অর্থ বিল, আস্থা ভোট, সংবিধান সংশোধনী সংক্রান্ত এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে, সেই বিষয়গুলো বাদে অন্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারবেন এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারের উপর দিতে চায় জামায়াত ও এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোতে নেই আপত্তি দল দুটির। যখন জাতীয় নিরাপত্তার ইস্যু আসবে, আমরা মনে করি যে তখন সরকারি দল, বিরোধী দল বা অন্য এরকম কোনো দল নয়, বরং জাতীয় নিরাপত্তা ইস্যুতে এমনিতেই সকল রাজনৈতিক ক্রিয়াশীল যারা দল রয়েছে তারা ঐক্যবদ্ধ অবস্থানে থাকবে। দুটাই আজকে আলোচনা কনক্লুড হয়েছে, একটা ৭০ অনুচ্ছেদ, একটা স্থায়ী কমিটি, সেই দুটোর উপরেই আমরা আমাদের ব্রিফিং দিয়েছি। তবে সংসদীয় আসন ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করার পক্ষে রাজনৈতিক দলগুলো মত দিলেও ১০০ নারী আসন সংরক্ষিত নাকি সরাসরি ভোট, সে বিষয়ে দ্বিমতের মধ্য দিয়ে শেষ হয় সভা। সমন্বয়ক জাতীয় গণফ্রন্ট। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ফ্যাসিবাদ নির্মূলে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার বলে জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। এক যুগ আইনি লড়াইয়ের পর জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেয়ে মঙ্গলবার রাজধানীর এক হোটেলে মিট দ্য প্রেস আয়োজন করে দলটি। নিবন্ধন পরবর্তী রাজনীতি নিয়ে সংবাদ সম্মেলনে সবার সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক করতে চান উল্লেখ করে জামায়াত আমির বলেন, রাজনীতি, সমাজ সার্বভৌমত্বে কেউ হস্তক্ষেপের চিন্তা করলে তা মেনে নেওয়া হবে না। আয়োজনে সাংবাদিকদের পাশাপাশি আমন্ত্রিত হন কূটনৈতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। এইটা ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে নিজের গুমের বিষয়ে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দিয়ে সালাউদ্দিন বলেন, শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করতে হবে। যারা পালিয়ে গেছেন তাদেরকেও খুঁজে বের করতে হবে। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। মঙ্গলবার সকালে নিজের গুমের বিষয়ে অভিযোগ জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল গুমের শিকার হয়েও কেন মামলা করছেন না সালাউদ্দিন। অবশেষে খোলাসা হলো এ জট। এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে এই মামলাটা আমরা প্রমাণ করতে পারি। গুমের ঘটনায় গ্রেফতারকৃতদের সাজা দাবি করে বিএনপির এ নেতা বলেন, যারা পালিয়ে গেছে তাদেরকেও খুঁজে বের করতে হবে। চিরতরে বঙ্গত্ব বরণ করেছে
শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। গুমের শিকার ও জুডিশিয়াল কিলিংয়ে ভুক্তভোগীদের মামলা করার আহ্বান জানান সালাউদ্দিন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলেও জুলাই আগস্টের বিচার চলমান থাকবে। আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু সহায়তা আমাদের জন্য আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তা আমরা সহায়তা করব। আমরা আশা করি এই বিচারিক প্রক্রিয়া চালু থাকবে এবং আন্তর্জাতিক মহল আর দেশের অভ্যন্তরে সবাই যেন এটা দেখতে পায় যে একটা সুবিচার নিশ্চিত হচ্ছে, এখানে কোনো পক্ষপাত করা হচ্ছে না। এদিন আরও দুটি মামলার কার্যক্রম নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 19 জুন পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত যে কন্টেম্প প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ। জিএম মাহমুদ, RTV, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কোনো জবাব পাওয়া যায়নি। তারা কোনো প্রতিক্রিয়াও জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আর পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে, সেগুলি তোমরা ঠিক মতো করছো না। আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 1100 কোটি টাকা লুটপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের এমডি সহ 39 জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ ইয়াসির আরাফাত বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। প্রথম মামলায় আইএফআইসি ব্যাংক থেকে 678 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 22 জনকে এবং দ্বিতীয় মামলায় 496 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 17 জনকে আসামি করা হয়েছে। জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য, ঢাকা 1, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব আহমদ শায়ান ফজলুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আইএফআইসি ব্যাংক পিএলসি, মোট 22 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী আগস্টের আগে বাস্তবায়নযোগ্য সংস্কারের কাজ শেষ হবে। তবে সংবিধান সংশ্লিষ্ট সংস্কার ও জুলাই চার্টার প্রণয়ন এবং বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের খসড়ার উপর মত বিনিময় সভায় তিনি এসব কথা জানান। উপদেষ্টা আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডের হোতা শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ফলে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা সহজ হবে। আমি মনে করি সেটা অগাস্ট মাসের মধ্যে শেষ, যেহেতু আমাদের বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এখন হয়তো পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা হয়তো কোনো গুড নিউজ পেতে পারি। আমরা প্রথম যখন চেয়েছিলাম তখন তো এই চার্জশিট, তারপর আপনার ফর্মাল চার্জ এগুলি দাখিল হয় নাই। যেহেতু একটা বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এখন আমরা আশাবাদী রেড অ্যালার্ট জারি করার ব্যাপারে আমরা আগের চেয়ে বেশি আশাবাদী। প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব, বাস্তবসম্মত, মিতব্যয়ী বলে মনে করেন সরকারি উপদেষ্টারা। কঠিন হলেও বাজেট বাস্তবায়নযোগ্য বলেও জানান তারা। দুটি স্তরে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হলেও কর আহরণের স্বার্থে দ্বিগুণ জরিমানা শর্তে একটি স্তরের সুযোগ রাখা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে মতামত তুলে ধরতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন। 5 উপদেষ্টার পাশাপাশি বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানও সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। উপদেষ্টারা জানান, ভঙ্গুর অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বাজেটে ব্যবস্থা রাখা হয়েছে। কালো টাকা ঠিক কালো টাকা না, অপ্রতিষ্ঠিততার কোনো কারণ যে আপনাকে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে। নিজের জমিতে করেন তখন এত দিতে হবে, আর অন্য ঠিক আছে। যদি আপনারা মনে করেন যে কালো টাকাটাকে, দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো
প্র্যাকটিক্যালি টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা, দুই দিকে কারো টাকাটা সাদা করার ব্যাপার হতো সেটা আমরা বিবেচনা করব। তারা জানান অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হতো, শীঘ্রই মূল্যস্ফীতি কমে আসবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি প্রায় ভেঙে পড়েছিল, সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মিতব্যয়িতার বাজেট। মিনিস্ট্রি অফ কমার্স থেকে সাপ্লাই সাইড ইমপ্রুভমেন্ট করা, যে কালেকটিভ রিফ্লেকশন বাজার ব্যবস্থা আপনারা যেটা দেখেছেন যে একটা স্বস্তি এসেছে। পরিকল্পনা উপদেষ্টা জানান বাজেটের প্রায় সব প্রকল্প আগের সরকারের নেয়া, যেগুলোতে অনেক দুর্নীতি হয়েছে। তবু মাতারবাড়ি সমুদ্র বন্দর, চট্টগ্রামের বে টার্মিনাল ও পায়রা বন্দরের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। চলমান প্রকল্পের ব্যত্যয়, দুর্নীতি সেটা ধারার ব্যবস্থা করা হয়েছে, ভবিষ্যতে আশা করি এটা চলমান থাকবে। আগামী 22 জুন বাজেট পাশ হবে বলে আশা পরিকল্পনা উপদেষ্টার। এটা থেকে বেরিয়ে আসার। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনাকে উচ্চাভিলাষী বলে মনে করে সিপিডি। সেই সঙ্গে চলতি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করেন আলোচকরা। বলেন জুলাই চেতনার সাথে সাংঘর্ষিক এবারের বাজেট। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনায় বিস্তারিত থাকছে কায়েস রাহাতের প্রতিবেদনে। সময় স্বল্পতার জন্য আমি সবার এবারের বাজেট প্রবৃদ্ধি কেন্দ্রিক না করে সামগ্রিক উন্নয়নের কথা বলা হলেও মূলত তা জুলাই চেতনার সাংঘর্ষিক বলে মনে করে সিপিডি। প্রস্তাবিত বাজেট 2025-26 নিয়ে করা পর্যালোচনায় এ মন্তব্য করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এটা ডিফারেন্সিয়েটেড ভাবে ভাগ করে তিনি বলেন কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের নিরুৎসাহিত এবং বৈষম্যের শিকার করে। কালো টাকাকে বৈধকরণের যে প্রস্তাব সেটা একেবারেই বন্ধ করা উচিত, সেটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় এবং সেটা আমরা নৈতিকভাবে সমর্থন করি না। এবং এটা যারা সৎ করদাতা, সৎ আয়ভাবে আয় করে তাদের প্রতি একটা অনুৎসাহ হিসাবে কাজ করে এবং তাদের যে নৈতিকতার উপরে একটা আঘাত হিসাবে আমরা মনে করি এবং এটা আমরা প্রস্তাব করছি যে এটা যাতে উইথড্র করা হয়। এ সময় বাজেটে সংস্কার প্রস্তাবের প্রতিফলন নেই বলে জানান সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। ভিত্তিগুলোর উপর নির্ভর করে প্রাক্কলনগুলো করা হয়েছে, সেটা প্রবৃদ্ধি বলি, রেভিনিউ ইনকাম বলি, ঋণের যে মাত্রা বৃদ্ধি সেটা বলি, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং বাস্তবায়নের দিক থেকে এটা একটা বড় সমস্যা হবে বলে আশঙ্কা করছি। জুলাই অগাস্টের আন্দোলনে কর্মসংস্থান, বৈষম্য হ্রাস, এই দুটো ছিল একটা বড় ধরনের একটা দাবি। যারা নাকি প্রশিক্ষণে, শিক্ষায়, কর্মজগতে নেই, তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি সেটা কিন্তু আমরা দেখিনি। বৈষম্য রোধ ও কর্মসংস্থানের দাবিতে জুলাই আন্দোলন হলেও চলতি বাজেটে এর প্রতিফলন নেই। তাই কালো টাকা সাদা করার সুযোগ সম্পূর্ণ বন্ধ করা সহ শিক্ষা, সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ তাদের। কথা বলা হয়েছে তো এটা কায়েস রাহাত, RTV, ঢাকা। পূর্বের লুটপাটের অর্থনীতিকে সামনে রেখে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন নতুন এ বাজেটে তরুণদের বেকার সমস্যা আরও বাড়বে। সরকার চলতি বাজেটে অর্থনৈতিক সমস্যা খুঁজে পেলেও তার সমাধান দিতে পারেনি। মঙ্গলবার জাতীয় বাজেট নিয়ে দলীয় প্রতিক্রিয়া জানাতে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। চলতি বাজেটে কালো টাকার হাত বদল বাড়বে বলেও জানান তিনি। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় আনার তেমন কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের উপর যেই চাপ ছিল, করের চাপ, সেটি কিন্তু অব্যাহত থাকবে। কর্মসংস্থানের আন্দোলন থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সূত্রপাত। বরং ব্যাংকের উপর যে নির্ভরশীলতা সেটি অব্যাহত রয়েছে, আগের আমলের মতোই সেই ধারাবাহিকতা রয়েছে। ঈদ ঘনিয়ে আসায় মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন জেলার পাইকারি ব্যবসায়ীরা এরই মধ্যে খামারিদের কাছ থেকে গরু কিনে বিভিন্ন জেলায় ব্যাপারীদের কাছে বিক্রি করছেন। চলতি বছর 600 কোটি টাকার গরু বিক্রির আশা খামারি ও ব্যবসায়ীদের। জেলা প্রাণী সম্পদ বলছে জেলায় মোট 81,473টি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সিরাজগঞ্জে স্থায়ী অস্থায়ী প্রায় 39টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।
ক্রেতারা এবার পশুর দামে সন্তুষ্টি জানালেও লোকসানের শঙ্কা বিক্রেতা ও খামারিদের। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে পাবনার ঈশ্বরদীতে শেষ মুহূর্তে জমে উঠেছে হাট। খামারি, সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা জানান, ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি হওয়ায় এসব গরুর দাম বেশি। এদিকে ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পশুর হাটগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে। আখাউড়া পৌর হাট সহ উপজেলার বিভিন্ন স্থানে 5টি অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। 8টা গরু নিয়ে আসছি, তা 2টা গরু বেচছি আর 6টা গরু এখনো আছে। ঈদ ঘনিয়ে আসায় বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় বাড়ি যাচ্ছে শ্রমিকরা। এতে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়তে শুরু করেছে। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলের শ্রমজীবীরা বাড়ি ফিরতে শুরু করায় উত্তরাঞ্চল থেকে পশুবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করায় যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। ঈদযাত্রায় নবীনগর চন্দ্রা মহাসড়কে থেমে থেমে সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন এই সড়কে চলাচলরত যাত্রীরা। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালাচ্ছে র্যাব। ঈদ উপলক্ষে বরিশাল নগরে যাতায়াতের নিরাপত্তা জোরদার করতে সড়কের বিভিন্ন স্থানে নগর পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এদিকে ভোলায় নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে ভোলায় ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে কোস্টগার্ডের বিশেষ টহল শুরু হয়েছে। সংবাদ প্রকাশের আগে তথ্যগুলো ভালোভাবে যাচাই করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। দুপুরে রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি উবাইদুর রহমান শাহিন, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম ও সাংবাদিক নেতা শাহিন হাসনাত। পরে মৃত্যুবরণকারী অসুস্থ ও অসচ্ছল 254 সাংবাদিক পরিবারের মাঝে 1,63,50,000 টাকার অনুদান বিতরণ করা হয়। ভুটানের বিপক্ষে একমাত্র ফিফা প্রীতি ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বুধবার সন্ধ্যা 7টায়। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মাঠে নামার আগে এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নিতে চায় ক্যাবরেরা শিষ্যরা। যদিও ভুটানের চেয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ। এদিকে ভুটান ম্যাচে প্রস্তুতি দিয়ে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ঐতিহাসিক ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে দেশের মাটিতে অভিষেকের অপেক্ষায় হামজা, ফাহমিদুল ও সামিত সোম। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।